থেকে লাফিয়ে উঠে দিলাম এক চিৎকার। তো আম্মু গো, আমাদের বাসায় ছাদ ফুটো হয়ে গেল গো, এখন আমাদের রাস্তায় গিয়ে থাকতে হবে। চুপ, বাসার ছাদ ফুটো হয়নি, তোর উপর পানি ঢালছি। কেন আম্মু? আমি তোমার কোনো পাকা ধানে মই দিয়েছি যে তুমি এত সকাল সকাল আমাকে ঘুম থেকে তুলছো? ঘড়ির দিকে তাকিয়ে দেখ তো কয়টা বাজে। শয়তান ছেলে, কাল যে এসে বললি আমাকে আজ তোর অফিসে মিটিং থাকায় 9টা বাজে যেতে হবে, তা সে খেয়াল আছে তোর? ঘড়িতে তাকিয়ে দেখ, 9টা 20 বাজে। কি 9টা 20? ওএমজি, তুমি আমাকে আরো আগে কেন ডাকুনি? কি বললি তুই? এই মানে আমার কুলুমুলু আম্মুটা ডাক করে না। আমি এখন রেডি হচ্ছি। এই বলে আমি অস্ত্র ঢুকে গেলাম ফ্রেশ হতে। তো চলুন এবার পরিচয়টা বলি। এতক্ষণ যাকে ঘুম থেকে তুলতে বিশ্বযুদ্ধ হলো, ইনি হলেন আমাদের গল্পের নায়ক, অর্থাৎ আমি নিজেই। আর আমার নাম হলো ফারহান আহমেদ, ওরফে শুভ। সবাই শুভ নামেই ডাকে। আমি দেখতে মাশাআল্লাহ, গায়ের রং ফর্সা, আর আমি খালু ডিজাইন কোম্পানিতে জব করি। আপুর নাম দেলোয়ার আহমেদ, উনি সৌদি আরব থাকেন। মায়ের নাম সাজেদা বেগম, উনি গৃহিণী। তো এবার চলুন গল্পে ফেরা যাক। তারপর আমি ওয়াশরুম থেকে রেডি হয়ে বাইরে এসে আম্মুকে বললাম, আম্মু আমি চললাম। নাস্তা করে যাবি না? এখন নাস্তা করতে বসলে হয়তো জবটাই হারাতে হবে আম্মু। তার থেকে ভালো আমি অফিস রুম থেকে বসি, পিয়নকে ডেকে কিছু কিনে খেয়ে নেব। তারপর আমি বাসা থেকে হাঁটা দিলাম। কিছু দূরে সে রিক্সায় চেপে বসলাম। এমনিতে প্রতিদিন হেঁটেই যাই, কিন্তু আজ লেট হয়, রিক্সা নিয়ে নিলাম। তারপর রিক্সা থেকে নেমে অবশ্যই নিচে এসে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টার বেশি বেজে গেছে। মাথার ভিতরে একটা চিন্তা শুরু হলো। গতকালকে স্যার সবাইকে বলেছিল আজকে নাকি সে রিজাইন নেবে, আর অফিসে নতুন বস নির্বাচন করা হবে। আর আমি হব না এটা আমি নিশ্চিতভাবেই জানি, কিন্তু কে এই নতুন বস? এগুলো ভেবে ভেবেই ভিতরে ঢুকলাম। আমি ভিতরে ঢুকে চারদিকে একবার নজর দিলাম, দেখলাম সবাই কাজ নিয়ে বিজি। তাই সোজা আমার কেবিনে চলে এলাম। তারপর কাজ করতে থাকলাম অফিসের। ল্যাপটপ নিয়ে যেই বসবো তখন আসিফ ভাই এসে বলল, শুভ ভাই আপনাকে বস্তার রুমে ডাকছেন। আমি আর আসিফ ভাই একই ডিপার্টমেন্টের, আর আসিফ ভাইয়ের কথাই বুঝতে পারলাম আজ কিছু একটা হতে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, নতুন বসটা কে? তুমি গিয়ে নিজেই দেখে নাও। এ বলে আসিফ ভাই হাসতে হাসতে আমার কেবিন থেকে চলে গেল। আর তাই আমিও দেরি না করে সোজা চলে গেলাম বসের কেবিনে। কিন্তু কেবিনে ঢুকে দেখি বস অন্যদিকে হয়ে ফাইল হয়ে দেখছেন। তাই আমি বললাম, বস আমাকে কি আপনি রাখছেন? আমার এ কথায় বস চেয়ারটা আমার দিকে করে বসলো। আরে ভাই আমি তো অবাক, কারণ আমাদের বস তো একজন মেয়ে, আর মেয়েটা আর অন্য কেউ না, সে হলো আমার জুনিয়র খালাতো বোন উমা। তাই আমি তার অনুমতি না নিয়ে চেয়ারে বসে পড়লাম। আর আমার বসা দেখে উমা দাঁড়িয়ে পড়লো। তাই আমি বললাম, আরে বস তো বড়দের এত সম্মান করিস? মিস্টার শুভ, এটা কি নিজের বাসা পেয়েছেন নাকি? কি যাতা বলছিস উমা? আপনি কত মজারে জব করছেন যে আদব কাদা হয়নি? এটা অফিস। একেই তো দেরি করে অফিসে ঢুকলেন, আবার বেয়াদবের মতো দরজা নক না করে কেবিনে ঢুকে পড়লেন। তার উপর আবার আমার অনুমতি ছাড়া চেয়ারে বসে পড়লেন। আর আমার নাম মিস উমা চৌধুরী। কিন্তু আমি তো খালু থাকলে একই কাজ করি। মিস্টার শুভ, সেটা আপনার আর তার ব্যাপার। এখন যেহেতু অফিসটা আমার, সো এখন থেকে আমি যা বলবো তাই করতে হবে। চেষ্টা করবো উমা। উমা নয়, ম্যাম হই আপনার। আর শুনেন, অফিসে এরপর থেকে দেরি হলে আপনাকে আর আমার অফিসের দরকার পড়বে না, সেটা মাথায় ভালো করে ঢুকিয়ে নিন। আমি লেট করব না, কি করব সেটা আমার ব্যাপার, আপনার যা খুশি করতে পারেন। আমার কথায় উমা আমার দিকে এগিয়ে এসে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, শোনেন মিস্টার শুভ, এই নিয়মটা শুধু আপনার জন্য নয়, অফিসে থাকা সকল কর্মজীবীদের জন্য। তারা পারলে আপনি কেন পারবেন না শুনি? সেই কৈফিয়ত আপনাকে দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি। ডিসগাস্টিং। এই কথা শুনে আমি চলে যেতে লাগলে উমা আবার বলে ওঠে, আপনাকে কি আমি যেতে বলছি যে আপনি চলে যাচ্ছেন আমার পুরো কথা না শুনে? রাখুন আপনার কথা। আমি বলেই কাজের দরজা টেনে চলে এলাম নিজের কেবিনে, আর কম্পিউটারের সামনে এসে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। তাই দেখে আসিফ ভাই বললেন, ভাই কি হয়েছে আপনার, কোনো সমস্যা? ভাই বস তো অনেক রাগী তো। কেন, কি হয়েছে ভাই? আরে ভাই সে কথা বলবেন না, আজ একটু দেরি হয় হাজারো কথা শুনতে হয়েছে আমাকে, আবার চাকরিটা নিয়েও টানাটানি করছে সে। ওহ এই ব্যাপার, তোমরা তো খালাতো ভাই বোন তাই না? কিন্তু সেটা অফিসে নয়। মানে একটু ক্লিয়ারলি বলো। তারপর আমি আসিফ ভাইকে ভিতরে আমার সাথে যা যা হয়েছে সমস্ত কথা বললাম। আর আসিফ ভাই আমার কথা শুনে একটু হেসে বলল, তিনি সবার সাথে ভালো ব্যবহার করেছি আপনাকে ছাড়া, সো তোমাকে সামনে আরো বিপদের মুখোমুখি হতে হবে বোঝাই যাচ্ছে, তাই রেডি থাকেন কেমন? ভাই আমি বুঝলাম না আমার সাথেই বা এত কড়া নিয়ম কেন? আর যদি আমি এমন ব্যবহার পাই তাহলে আমি নিজেই অফিস ছেড়ে চলে যাব। তারপর আমি কারোর নিয়মে আবদ্ধ হতে পারবো না। ভাই আমার মনে হয় তোমার আর ম্যামের মধ্যে কিছু একটা ছিল, যদি বলেন তো। ছিল, কিন্তু সেটা একটা লম্বা কেস, আর সেটা কলেজ টাইমে হয়। তাহলে বলুন তো ভাই শুনি। অন্য এক সময় বলি ভাই। আরে ভাই এখন শোনার জন্য ইন্টারেস্টেড আমি, পরে হয়তো কাজও থাকতে পারে। আসিফ ভাইয়ের কথা শেষ হলেই
শাকচুনি ম্যামটা হাজির হয়ে বলতে লাগলো, এটা কি অফিস নাকি গল্প করার জায়গা? সরি ম্যাম। আর আপনি তো মনে হয় সরি বলাটাও শিখেন নাই, তাই না? আমি কাউকে সরি টরি বলি না। ভুল করবেন আবার সরি বলতেও পারবেন না আপনি? ভাই সরি বলে দে। আমি ভুল করলে তো সরি বলবো। অফিসের টাইমে কাজ না করে দুজনে গল্প করছেন, সেটা কি ভুল নয়? আমরা কাজ শেষ করেই কথা বলছি। ও, তাহলে আপনার কাজ শেষ? জি ম্যাম। তারপর উমা তার রুমে গিয়ে একটু পর আবারও বের হয়ে এসে আমাকে একটা ফাইল ধরিয়ে দিয়ে বলল, এটা নতুন প্রজেক্টের ফাইল, সব কিছু ঠিকঠাক করে 2 দিনের মধ্যে জমা দিন আমার কাছে। শুনুন ম্যাম, আমি কারো ধরা টাইমে কাজ করি না, আর ধরা টাইমে যদি কাজ দেন তাহলে আমি প্রজেক্ট কমপ্লিট করতে পারবো না। তারপর উমা আমার কথায় একটা নিঃশ্বাস ছেড়ে বলল, ওকে, কিন্তু আমাকে এই ফাইলটা একটু তাড়াতাড়ি দিন। ওকে, আই উইল ট্রাই। উমা চলে গিয়েও আবার ফিরে এসে বলল, আর হ্যাঁ মিস্টার শুভ আর মিস্টার আসিফ, আপনাদের দুজনকে আজকে ডিনারে আব্বু বাসা আসতে বলছেন। তারপর আশি ভাইও তার কাজে মনোযোগ দিল, তাই আমিও আর বসে না থেকে ফাইলটার পৃষ্ঠা উল্টাতে লাগলাম এবং ফাইলটা এদিক সেদিক করতে করতেই লাঞ্চ টাইম হয়ে গেল। তাই ফাইলটা বন্ধ করে রেখে আমি আর আশি ভাই চলে গেলাম রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসে পড়লাম। আচ্ছা ভাই, কি অর্ডার দিব? পিৎজা অর্ডার করি? ভাই, সকাল থেকে ম্যামের বকা ছাড়া কিছু খাওয়া হয়নি, আপনি আপনার জন্য পিৎজা অর্ডার করেন, আমি না হয় বিরিয়ানি অর্ডার করি। সকাল থেকে কিছুই খাওনি, আগে বলেননি কেন? আগে বললে পিয়নকে টাকা দিয়ে কিছু কিনিয়ে আনতাম। তখন ক্ষুধা লাগছিল, সেটা অনুভব হয়নি, কারণ ম্যামের বকাতেই পেট ভরে গেছিল। তারপর আসিফ ভাই আর কিছু বললো না, আর একজন এসে আমাদের দুজনের অর্ডার নিয়ে গেল এবং কিছু সময় পর অর্ডার দুটো দিয়েও গেল। তারপর রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে দুজনে মিলে আবার চলে এলাম অফিসে, আর আসিফ ভাই একবার ঘড়ির দিকে তাকিয়ে বলতে লাগলো, শুভ ভাই, এখানে 15 মিনিট ব্রেক আছে, এর মধ্যে আপনার আর ম্যামের কাহিনীটা বলে ফেলেন তো। তাহলে শুনুন, আর আপনারাও শুনুন আমার কয়েক বছর পূর্বের ঘটনা। একদিন কলেজ করে বাসে ফেরার পথে উমা আমার রাস্তা আটকালো তার সাইকেল নিয়ে। আমার বাসা থেকে কলেজ কাছে থাকায় হেঁটেই যাওয়া আসা করতাম কলেজে, আর আমি তাকে বললাম, এই তুই আমার পথ আটকালি কেন? আজ তোমায় একটা কথা বলবো বলেই তো পট আটকেছি তোমার। কি বলবি তাড়াতাড়ি করে বল, বাসায় ফিরতে হবে। আর আজ তুই আমাকে তুমি করে বলছিস কেন? আমি তোর বড় হই, তাই সম্মান দিয়ে কথা বল। ভালোবাসার মানুষকে কি কেউ আপনি করে বলে? ওয়েট ওয়েট, খেয়ে তোকে ভালোবাসে? কেন তুমি? শোনো মা, আমি তোর খালাতো ভাই হই। তো কি হয়েছে? এই খালাতো বন্ধু দেখি কোনোভাবেই কিছু হচ্ছে না, আর আমি একজনকে আগে থেকেই ভালোবাসি। এরপরেও যদি তুই আমাকে ভালোবাসিস সেটা তোর ব্যাপার। তারপর আমার কথায় উমা সাইকেলের উপরে বসেই মাথা নিচু করে রইল, কিন্তু কোনো জবাব এলো না। তাই আমি বললাম, আর হ্যাঁ, পরবর্তীতে দেখা হলে তুমি করে না বলে আপনি করেই ডাকবে। তারপর আমি বাসায় চলে আসি। এর পরের দিন থেকে উমাকে আর কখনো দেখতে পাইনি, আর এতদিন পর সে আমার অফিসের বস হয়ে আসলো। এখন সে নয়, আমাকেই তাকে ডাকতে হয় আপনি করে। সো স্যাড ভাই। তা সত্যি কি আপনি কাউকে ভালোবাসতেন তখন? ধুর ভাই, আমি তো তখন উমার পিছু ছাড়ানোর জন্য বলেছিলাম। আচ্ছা ভাই, কাজ করেন, অফিস টাইম আবার এসে গেছে। তারপর আমিও মোবাইলের টাইমটা দেখে কাজে মনোনিবেশ করলাম, আর ফাইলটা একটু হাতাহাতি করে চলে এলাম বাসায়। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে আমার ফেভারিট গিটারটা খুঁজতে রাখলাম, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও গিটারটা পেলাম না। তাই আমি আম্মুকে ডাক দিলাম, আম্মু, ও আম্মু, কই তুমি? কি হয়েছে? এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? আম্মু, আমার গিটারটা না দেয়ালের সাথে রেখেছিলাম, সেটা কই গেল? ওটা তো তোর মামা নিয়ে গেছে। নিয়ে গেছে মানে? তোমার ভাই আমার গিটারটা কই নিয়ে গেছে? সেটা আমাকে জিজ্ঞেস না করে তোর মামুকেই ফোন দিয়ে জিজ্ঞেস কর। শোনো আম্মু, আমার শখের গিটারটার কিছু হলে তোমার এই মোটু ভাইয়ে আমি সুই দিয়ে ভুঁড়ি গলিয়ে দেবো। কি বললি তুই? তোর আজকে রাতের খাবার অফ, আর সেটা খাবে তোর মোটু মামাই। সমস্যা নেই, আজ আমি খালার বাসায় যাব এবং সেখানেই থাকবো। আচ্ছা তাই কর। আমার আম্মু আমার মামাটাকে অনেক ভালোবাসে, আমিও বাসি, কিন্তু মাঝে মাঝে আম্মুকে রাগিয়ে দিই। আর আমার থেকেও মামুর ভালোবাসা অনেক। নানু মারা যাওয়ার সময় আম্মু ছোট ভাই মানে আমার মামুকে তার হাতে তুলে দিয়ে যান, আর নানি তো আগেই মারা যান। আমার আম্মুরা 2 বোন 1 ভাই, আর ভাইয়া হলো আমার থেকে 2 বছরের বড়, একটু মোটু, তারপরেও বন্ধুর মতো থাকি আমরা। আমার মামার নাম রফিক। আমি জানি মামা এই সন্ধ্যায় কোথায় থাকে, তাই সেখানে যেতে লাগলাম সিঁড়ি বেয়ে। কিন্তু হঠাৎই সিঁড়িতে একটা মেয়েকে দেখতে পেলাম, আগে কখনো দেখিনি আমি। মেয়েটা দেখতে মাশাআল্লাহ। আমি সিঁড়ির উপর দিকে যাচ্ছি, আর মেয়েটা নিচের দিকে নামছে, আর হঠাৎ করে মেয়েটি পা পিছলে পড়ে যেই না যাবে তখন আমি মেয়েটিকে ধরে ফেলি। দুজনে চোখাচোখি হতে লাগলো সিনেমা স্টাইলে। আর তখনই রফিক মানে মামাও সেই স্থানে চলে এলো, তাই মেয়েটাকে আমি ছেড়ে দিলাম। আর এই মেয়েটি আমার ছাড়াবে মুক্ত পাখির নয় চোখ নামিয়ে চলে গেল নিচের দিকে। তারপর মেয়েটা চলে গেলে রফিক মামা বলল,
কিরে মামা, মেয়েটিকে দেখে ফিদা দিদা হয়ে গেলে নাকি? এরকম করে তাকিয়ে আছিস যে? ওরকম কিছু না মামা। সেটা আমার বোঝা হয়ে গিয়েছে। আচ্ছা মামা, মেয়েটা কোথায় থাকে আর আমাদের বাসার সিঁড়িতেই বা কি করছে? মেয়েটা এবং মেয়েটার আব্বু আম্মু এখানে থাকে, দোতলায় ভাড়াটিয়া হিসাবে। আমাদের বাসাটা 2 তলা আর আমার পরিবার নিচতলায় থাকি এবং উপরের তলাটা আজকে ভাড়া দিয়ে দিচ্ছে। এত কথা বাদ দাও মামা, এখন বলো আমার গিটার কই? ছাদে। তারপর আমি মামাকে সাথে করে ছাদে চলে এলাম। আচ্ছা মামা, তুমি বিয়ে কবে করবে? করব, কিন্তু তোর বিয়ে খেয়ে তারপর। মামা, যদি আমাদের ভাড়াটিয়া মেয়েটাকে বিয়ে করি কেমন হবে? আচ্ছা, তোর আম্মুকে আমি আজকেই বলে দিচ্ছি যে তুই এই মেয়েটাকে পছন্দ করিস এবং বিয়েও করতে চাস। তোর মামা, কথার কথা শুধু বললাম। তারপর আমি আর মামা কিছু সময় ছাদে আড্ডা দিয়ে চলে এলাম রুমে। রুমে এসে একটা সুন্দর দেখে শার্ট প্যান্ট পরে রওনা হলাম খালার বাড়ি যাওয়ার জন্য। সন্ধ্যা, তাই হেঁটে না গিয়ে একটা রিক্সা নিলাম। তারপর মাঝ রাস্তায় রিক্সাটা একটু দাঁড় করালাম সময়ের জন্য কিছু নেওয়ার জন্য। খালুদের বাসার কাছে এসে নেমে পড়ি রিক্সা থেকে। রিক্সাওয়ালা মামুর ভাড়াটা মিটিয়ে খালুদের বাসার কলিং বেলে চাপ দিলাম। আর তার একটু পর উমার ছোট বোন সোমা এসে দরজাটা করলো। আমি দোকান থেকে আনা চকলেট দিয়ে দিই সোমাকে। সোমা খুশি মনে চকলেটগুলো নিয়ে চলে গেল ভিতরে। আমি দরজাটা লাগিয়ে ভিতরে ঢুকে পড়ি। ভিতরে গিয়ে দেখি আশিফ ভাই আর খালু কি যেন কথাবার্তা বলছে। তাই আমি তাদের সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়িয়ে কেন বাবা, বসো। তারপর আমি আশিফ ভাইয়ের পাশে বসলাম আর আশিফ ভাই ফিসফিসিয়ে বলল, শুভ ভাই এখানেও দেরি? রাস্তা একটু দেরি হয়ে গেছে। এর মধ্যে খালু জোরে আওয়াজ করে সোমাকে ডাক দিল। সোমা খালুর কাছে এসে খালু বলল, সোমা, উমাকে ডেকে আনো তো আম্মু। খালুর কথায় সোমা চলে গেল উমাকে ডেকে আনার জন্য। একটু পর সোমা উমার হাত ধরে টানতে টানতে নিয়ে এলো। দেখতে পেলাম উমা একটা খুব সুন্দর ড্রেস পরেছে। তারপর আমাদের দিকে তাকিয়ে উমা বলল, কিছু বলবে আপু? শুনো, তুমি তো নতুন জয়েন করেছো অফিসে, হয়তো সব কিছু ভালোভাবে জানো না, তাই তোমার খালাতো ভাই আর মিস্টার আসিফকে জিজ্ঞেস করলে সব কিছু বুঝিয়ে দেবে। ঠিক আছে আপু, আমি কি এবার চলে যাব? আচ্ছা যাও। উমা চলে গেলে খালু আমাদেরকে জিজ্ঞাসা করলো, প্রথম দিন অফিসে কেমন কাটলো সবার? সবার তো কিছু জানি না, আমার তো 12 থেকে 13টা বাজিয়েছে। আমি এগুলো বিড়বিড় করে বলছি। তাই আসিফ ভাই আমাকে একটা আস্তে করে ধাক্কা দিল তার হাতের বাহু দিয়ে। কি বললে শুভ? আমি বুঝতে পারিনি। আমার বোনটা অনেক ভালো সামলাতে পারে অফিস, তাই বললাম। তাহলে ভালোই তো, আমার আর চিন্তা থাকলো না। এর মধ্যে খালুদের কাজের মেয়েটি এসে বলল, স্যার, কাউন্টডাউনের ব্রেক রেডি, তাই এখন আপনার খাওয়ার টেবিলে চলে আসুন। চলো তাহলে ডিনার করা যাক। তারপর সকলেই চলে গেলাম খেতে ডাইনিং টেবিলে। আর খাওয়া দাওয়া শেষ হলে খালুর থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। সকাল 7:30টায় ঘুম ভাঙলে চলে যাই অফিসে। কিন্তু অফিসে পৌঁছে মোবাইলে দেখি 9টার কাছাকাছি। তারপর অফিসের ভিতরে গিয়ে আমার চেম্বারে বসে টুকটাক কাজ করতে থাকি। অফিসে কাজ করতে করতে কখন যে কিবোর্ডের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ি তা আমি নিজেও জানি না। অনেকক্ষণ সময় পর ঘুম ভাঙলে দেখতে পাই উমাকে। আর আমি চোখ খুলেছি দেখে সে বলল, গুড মর্নিং। ঘুমটা কি ঠিকঠাক মতো হয়েছে আপনার, নাকি আরও ঘুমাতে হবে? উমার এ কথা আমি নিজের ভিতরেই দোয়া দরুদ পড়তে থাকি। আর তখনই উমা চিৎকার করে আবারও বলল, অফিসটা কি ঘুমানোর জায়গা পাইছেন আপনি? কাজের কাজ তো একটাও করেন না, আবার অফিস এসে ঘুমাচ্ছেন। বেতনটা কি শুধু শুধু তো অফিস কর্মকর্তা? চোখটা লেগে গিয়েছিল একটু। চোখ লেগে গেলে কফি খেয়ে নিতেন, নাকি অফিসের কফির বিলটা আপনি প্লে করেন? আর হবে না ম্যাম। তারপর আমার কথা শুনে রেগে মেগে চলে গেল উমা। আর সবাই তাকিয়ে রইল আমার দিকে। তাই আমিও ধমক দিয়ে বললাম, আমি কি চিড়িয়াখানার বান্দর? সবাই এরকমভাবে তাকিয়ে আছেন কেন? কাজে মন দিন সবাই। আমার এ কথায় সবাই কাজের দিকে মনোযোগ দিল। তারপর আমি আশিফ ভাইকে বললাম, ভাই ম্যাম এসেছে, আমাকে কেন ডাকনি? শুভ ভাই, আমার বাথরুমে চাপ ছিল বলে সেখানে চলে যাই, এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন এবং ওমা ম্যাম আপনার দিকে তাকিয়ে আছে। তাহলে বলুন তো আমি এতে কি করতে পারি? সত্যি এতে তো আর কিছু করার নেই। অতঃপর আশিফ ভাইও কাজে মন দিলেন। আর এতগুলো বকা খাওয়ার পর আর চোখে এক ফোঁটাও ঘুম আসলো না। তারপর নিয়মিত কিছু কাজ সেরে বাসায় চলে আসি। আর বাসায় এসে দেখি রফিক মামা টিভি দেখছে। আমাকে চুপচাপ রুমে চলে যেতে দেখে সেও টিভিটা বন্ধ করে আমার রুমে এলো পিছু পিছু। আমি সোজা বিছানায় বসে বোর্ড খুলে মেজাজটা খুলতে রাখলাম। আর তখনই মামা বলল, তোর মুখ এরকম শুকনা শুকনো লাগছে কেন? কিছু হয়েছে তোর? না মামা, কিছু হয়নি। তাহলে তোর মন মরা কেন? আমার ঘুম আসছে তাই হয়তো। আচ্ছা তাহলে তুই ঘুম, আমি তোর সাথে পরে কথা বলবো। কি কথা? কোনো জরুরি কথা আছে কি মামা? না তেমন জরুরি না, তুই ঘুমা। আচ্ছা। তারপর আমি মোজাটা খুলে রেখে ঘুমিয়ে পড়ি। আর তার 2 ঘন্টা পর, ওই শুভ ওঠো। কি হয়েছে মামা? আরে এখন সন্ধ্যা, সন্ধ্যায় কি কেউ ঘুমায়?
আর তার মধ্যে তোর আম্মু তোকে ডাকছে। মামার কথায় মোটে হাত মুখ ধুয়ে আম্মুর কাছে চলে গেলাম। কি হয়েছে আম্মু, তুমি নাকি আমাকে ডাকছো? হ্যাঁ ডাকছি। তা কেন ডাকছো আম্মু? এই নে বিরিয়ানি আছে, এগুলো আমাদের ভাড়াটিয়াদের দিয়ে আয়। এ বলে আম্মু দুজনের মতো প্লেটের বিরিয়ানির বাটি আমার হাতে ধরিয়ে দিল। আম্মু, এই জন্য আমার ঘুম ভেঙেছ? হ্যাঁ এই জন্যই। তোমার ভাইকেই বললি তো সে দিয়ে আসতো। দিয়ে আসতো ঠিক আছে, কিন্তু ওর একটা পেস্টিজ আছে না। আর আমার বুঝি পেস্টিস নাই? এত কথা বাদ দিয়ে যা বলছি তাই কর, তা না হলে। আর বলতে হবে না আম্মু, আমি যাচ্ছি। তারপর ভদ্র ছেলের মতো কোনো উপায় না পেয়ে বিরিয়ানির বাটিটা নিয়ে ভাড়াটিয়াদের দরজায় কলিং বেলে চাপ দিলাম। আর দরজাটা খুললো সেই সিঁড়িতে ধাক্কা খাওয়া মেয়েটি। তাই সে আমাকে দেখে বলল, আরে আপনি? আমাকে আপনি চেনেন বুঝি? চিনব না কেন, আপনি তো বাড়িওয়ালা আঙ্কেলের ছেলে। আর কিছু জানেন আমার বিষয়ে? না, কিন্তু জেনে নিব। আর ভিতরে আসেন। মেয়েটির কথায় আমি ভিতরে গিয়ে বিরিয়ানির বাটিটা এগিয়ে দিলাম। মেয়েটি বাটিটা টেবিলের ওপর রেখে আবার চলে এলো আমার কাছে। আরে আপনি বসুন না। মেয়েটির কথায় আমি বসে পড়লাম সোফায়। আচ্ছা আন্টি কোথায়? আম্মু আব্বু তো একটু বাইরে গেছে, একটু পরেই চলে আসবে। ও আচ্ছা, আপনার নাম কি? আমি মিষ্টি। সত্যি আপনার নামের মতোই আপনি দেখতে মিষ্টি আছেন। ও রিয়েলি? একদম। আচ্ছা আপনার নাম কি? আমি ফারহান আহমেদ শুভ। নাইস নেম। আপনি কি রিলেশনে আছেন? হঠাৎ এ কথা কেন? না মানে এমনিতেই জিজ্ঞাসা করলাম। না, আমি কোনো রিলেশন নেই। তবে তবে কি? আমি বিবাহিত। এ কথা শোনার পর আমার আর তার কোনো কথার ইন্টারেস্ট রইল না। তাই আমি বললাম, আচ্ছা আপু আমি চলি এখন। বলে দিলাম দরজার দিকে দৌড় এবং চলে এলাম বাইরে। তারপর সিঁড়ি দিয়ে উপরে থেকে নামছি। তখনই আঙ্কেল আর আন্টির সাথে দেখা হলো। বাবা, তুমি হাঁপাতে হাঁপাতে কই যাচ্ছ? আন্টি, আপনাদের রুম থেকেই আসছি। আমার এ কথায় আঙ্কেল আর আন্টি একে অপরের দিকে তাকালো এবং বলল, আমাদের মেয়ের সাথে কি আবোল তাবোল করেছো তুমি? আমি বললাম গেয়া কলে, আরে কী সব আবল তাবল বলছেন? আম্মু আপনাদের জন্য কিছু খাবার পাঠিয়েছে, তাই দিতে আপনাদের রুমে গেছিলাম। তারপর আমি কথাগুলো বলেই সেখান থেকে দৌড়ে চলে এলাম নিচতলায়, মানে আমাদের রুমে। আর এসে নিচের রুমের দিকে যাচ্ছি, তখন আম্মু ডেকে বলল, শুভ, এত দেরি করলি কেন? আয় বিরিয়ানি খেয়ে নে, তা না হলে ঠান্ডা হয়ে যাবে। আমি তাকিয়ে দেখলাম আম্মু তার ভাইকে বিরিয়ানি বেড়ে দিচ্ছে। তাই আমি ওয়াশরুম থেকে হাতটা ধুয়ে ডাইনিং টেবিলে মামার পাশের চেয়ারে বসলাম। তারপর আম্মু আমার প্লেটেও দিল বিরিয়ানি। অনেক ভালো হয়েছে আজকে বিরিয়ানিটা। খাওয়া দাওয়া শেষ করে এশারের দিকেই তাড়াতাড়ি শুয়ে পড়লাম বেডে আর ঘুমিয়েও যাই। তারপর সকাল হলে চলে গেলাম অফিসে, কিন্তু মনে কোনো রকম শান্তি লাগলো না। তাই ল্যাপটপেই গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎই পিয়নের আগমন ঘটলো আমার রুমে। আপনি কিছু বলবেন? জি স্যার, উমা ম্যাডাম আপনাকে তার সাথে একটু দেখা করতে বলেছেন। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। তারপর পিয়ন চলে গেলে আমি ল্যাপটপটা অফ করে চলে আসি উমার রুমের দরজায়। ম্যাম আসতে পারি? আমি কাছের দরজাটায় কর্নারে বললাম। জি আসুন। ম্যাম আমায় ডাকছেন? হ্যাঁ, কি করছিলেন? ম্যাম একটু গেম খেলতেছিলাম। বাহ, খুব ভালো। তা আমার ফাইলের কি অবস্থা? কতটুকু কাজ শেষ করলেন? ফাইলের অবস্থা ভালোই, কিন্তু আমি এখনও কাজ শুরু করিনি। আপনি নিজেকে কি পাইছেন? হ্যাঁ, আপনার যখন ইচ্ছে হবে অফিসে আসবেন, আবার যখন মন চাইবে কাজ করবেন, নয়তো না। আমি আপনাকে নিয়ে আর পারছি না, আমি আপনাকে ফায়ার করছি। উমা আমার টেবিলের উপর একটা ফাইল রেখে কথাগুলো বলল। ফাইলটা হয়তো আমারই, তাই আমি বললাম, ম্যাম 5 মিনিট। এই বলে আমি উমার রুম থেকে বেরিয়ে মিষ্টির দোকানে দিয়ে 2 কেজি টাঙ্গাইলের মিষ্টি কিনে আবার অফিসে চলে এলাম এবং একটা প্যাকেট খুলে অফিসের সবাইকে মিষ্টি খাওয়াতে লাগলাম। অনেকে জিজ্ঞাসা করলো কিসের জন্য মিষ্টি। আমি তাদের উত্তরে বললাম, কিছুক্ষণ পর দেখতে পাবেন। তারপর আর বাকি থাকা প্যাকেটটা নিয়ে উমার রুমে গেলাম। মিস্টার শুভ, আপনি কোথায় গিয়েছিলেন? আপনার জন্য। আমি মিষ্টির প্যাকেটটা তার টেবিলের উপর রেখে বললাম, ও, মিষ্টি দিয়ে আমাকে ভোলাতে চাইছেন তাই না? আমি যেন আপনাকে ফায়ার না করি। কিন্তু আমি আমার ফাইলটা হাতে নিয়ে বলি, কি বলছিস সুমা? আমি তো নিজেকে ফায়ার করলাম। শুধু আমার একটা ইচ্ছে ছিল, যেদিন আমি কোনোভাবে ফায়ার হব অফিস থেকে, তখন সবাইকে মিষ্টিমুখ করেই ফায়ার হব। আচ্ছা ভালো থাকিস, আমি গেলাম। এই বলে আমি উমার রুম থেকে বের হলাম। আমি একবার পিছনে ফিরে তাকিয়ে দেখি উমা মাথা নিচে করে চোখের পানি মুছছে, কিন্তু আমি আবার সামনের দিকে তাকিয়ে চলতে লাগলাম। আর অফিসের সকলেই আমার নিজের কাগজগুলি নিয়ে যেতে দেখে দাঁড়িয়ে গেল এবং চেয়ে থাকলো আমার দিকে। আমি সবার দিকে একবার তাকিয়েই বের হয়ে আসলাম অফিস থেকে।
তারপর আরও 1 কেজি মিষ্টি নিয়ে বাসায় রিক্সা করে চলে এলাম। আর আমাকে বাসায় মিষ্টি আনতে দেখে আম্মু বলল, প্রমোশন হয়েছে বুঝি, তার জন্য মিষ্টি আনছিস? আমি মিষ্টির প্যাকেটটা আমার পাশে থাকা মামার কাছে এগিয়ে দিলাম। মামা খুলেই খেতে লাগলো। মোটু মানুষের যা অভ্যাস আর কি। একদমই। আমি আর অফিসে যাচ্ছি না, এটাই আমার প্রমোশন। আমার একথায় মামার মুখ থেকে একটা মিষ্টি পড়ে গেল নিচে। মানে কি? ভালো একটা জব ছাড়লি কেন? তোর আব্বু জানলে কি হবে বলতো? কিন্তু আমি আব্বুর কথায় কোনো উত্তর না দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। আর বিকেল 3টার দিকে আব্বুর ফোন আসলো সিঙ্গাপুর থেকে। তাই আমি শোয়া থেকে উঠে বসলাম আর ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার একটা কথা রাখবে? ছোটবেলা থেকে আমি তোমার কোন কথাটা রাখিনি? আব্বু বলেন ডাকবো। এখন তুমি বিয়ে করে নাও, তা না হলে পরে বিয়ে করার বয়স পাইবে না। কিন্তু আমি তো এখন বেকার আব্বু। তো কি হয়েছে, একটা জব গেছে, আরেকটা আসবে, আর এখন তোমার বিয়ে করার উপযুক্ত সময়। ঠিক আছে আব্বু, কিন্তু আমি মেয়ে দেখতে পারবো না। আপনাদের পছন্দ মতোই বিয়ে হবে। অনেক খুশি হলাম বাবা, আর মেয়ে আমার দেখাই আছে, আমি কালকে আসতেছি। তারপর আমি ফোনটাকে রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আব্বুকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসলাম। আর তার পরের দিনই আমার বিয়ে হয়ে গেল, মানে আজকেই। আর আমি এখন কই আছি জানেন আপনারা? হয়তো জানেন, আবার নাও জানেন। এখন ছাদ থেকে নিচে বাসর ঘরে প্রবেশ করলাম। তারপর আমি রুমের দরজাটা বন্ধ করে দিলাম। আর তখনই বিছানায় বসে থাকা বউরূপে পরীটা আমাকে সালাম করলো। তাই আমি হাত দিয়ে তাকে উঠিয়ে তার ঘোমটাটা টানতেই দেখে বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। আর ছ্যাঁত করে উঠলো কেন জানতে চাইছেন, তাই তো? কারণ এটা আমার খালাতো বোন উমা। তারপর আমিও ওভাবেই উমাকে দেখে দরজাটা খুলে বাইরে চলে আসি। আর বাইরে আসার পর আব্বু রুমের দরজায় নক করি। আম্মু সে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকলাম। আব্বু তখন বিছানায় বসেছিল। এত রাতে এখানে কেন তুই? আব্বু, আমার বউকে। কেন উমা? সেটা তুমি আগে বলনি কেন? তুই নিজেই তো জানতে বা দেখতে চাসনি, তাই বলিনি। কিন্তু আমি উমাকে আমার বউ হিসাবে মানি না। তুই না মানলে নাই, সর আমার রুম থেকে, সকালে অনেক কাজ আছে। কি আর করব? আব্বুর এরকম ধমকের নেয় কথার মাঝে কোনো কথা না বাড়িয়ে আব্বু রুম থেকে বেরিয়ে এলাম। আমাদের বিয়েটা এমনভাবে হয়েছে যে আমি বুঝতেই পারিনি এটা আমার খালাতো বোনের সাথে বিয়ে হয়েছে। আর খালুদের বাসায় বিয়ে হলে আমি বুঝতেই পারতাম সব কিছু, কিন্তু তা না হয়ে একটা অন্য ডিপার্টমেন্টের স্টাইলে বিয়েটা হয়েছে। তাই এখন ভাবতে লাগলাম পুরো বাসাতেই আমাদের আত্মীয়তে ভর্তি। মিষ্টি আপুদের বাসায়ও কয়েকটা রুমে মেহমান ভরপুর, এমনকি আমাদের ছাদেও। তাই কোনো উপায় না পেয়ে আমি আমার রুমের দিকে পা বাড়ালাম। কিন্তু আমার রুমের কাছে আসতেই একটা বিপদ এসে পড়লো আমার চোখের সামনে। উমার ছোট বোন সোমা দরজাটা ঠিক বরাবর দাঁড়িয়ে আছে হাত পেতে। দুলা ভাই টাকা দেন। যদি সোমা আগে দাঁড়িয়ে থাকতো তাহলে হয়তো আন্দাজ করতে পারতাম ভিতরে আমার বউরূপে পড়ি না, মানে প্যারা কে আছে বা কে থাকতে পারে। তারপর আমি এগুলো ভাবছি, তখন সোমা আবারও বলল, কি ব্যাপার দুলা ভাই, আমার টাকা দেন। তোমার টাকা মানে? তোমার থেকে তো আমি ধার টার কিচ্ছু নিইনি, তাহলে কিসের টাকা? বাড়ি পুরো বাসরঘর সবকিছু ফুল দিয়ে আমি নিজে হাতে সাজিয়েছি, তার টাকা নিব না? এমনি এমনি ভিতরে ঢুকতে দেবো? সত্যি কথা, আমার বাসর ঘরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমি একবার তো ভিতরে গেছিলাম, তাই আমি সোমাকে বললাম, আর যদি টাকা না দিই? তাহলে আমিও আপনাকে ভিতরে ঢুকতে দিব না। আচ্ছা ঠিক আছে, আমারও ভিতরে যাওয়ার কোনো ইচ্ছে নেই। ওকে, আমিও দেখব। আর তখনই দরজাটা খুলে উমা বলতে লাগলো, কি ব্যাপার সোমা, তুই এখানে কি করছিস? দেখ না বুবু, তো জামাই আমার দাবির কিছু টাকা মানছে না। কত টাকা? 10,000 টাকা। তারপর সোমার কথায় উমা ভিতরে গিয়ে টাকাগুলো নিয়ে এসে দেখলো সোমা নেই। তাই সে আমাকে বলতে লাগলো, আমার বোন সোমা কই? তুই চলে যাওয়ার পর আমিও পাওনার টাকাটা দিয়ে দিয়েছি। তারপর আর কোনো কথা না বাড়িয়ে উমা ভিতরে চলে গেল। তাই আমি এবার ভাবলাম, বিয়ে যখন হয়ে গেছে এখন আর কি করার, আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। ভিতর আসবে নাকি দরজা বন্ধ করে দেব? উমার কথায় আমার ঘোর কাটলো। তখন ভিতরে এসে আমি নিজেই দরজাটা বন্ধ করে দিই। তারপর দেখতে পাই উমা তার সুটকেস থেকে কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। আমি চারপাশে সাজানো ফুল থেকে কয়েকটা ফুল হাতে নিয়ে ভাবতে লাগলাম, আচ্ছা আমি যদি উমাকে প্রপোজ করি তা কেমন হয়। তারপর আমি এগুলো নিয়ে ভাবছি, তখন উমা বাথরুম থেকে হলুদ একটা শাড়ি পরে বের হলো। আমি এমন রূপে উমাকে দেখেই ফিদা হয়ে গেলাম। একদমই হলুদ পরীর মতো লাগছে উমাকে। চোখ সরানো দায় হয়ে দাঁড়ালো আমার। এমন করে তাকিও না শুভ, লজ্জা আমি মরে যাবো তো এখনই।
তারপর আমি আস্তে আস্তে ওর সামনে দাঁড়িয়ে পড়লাম। আমি তোমায় ভালোবাসি উমা। সবাই তো লাল গোলাপ দিয়ে ভালোবাসার কথা বলে, কিন্তু আমি তোমার লাল গোলাপ না, সাদা গোলাপটা দিতে চাই। তারপর আমি তার হাতে কতগুলো সাদা গোলাপ ধরিয়ে দিলাম, আর দেখলাম উমার চোখ দুটো আমার এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং মুখে একটু একটু করে হাসি ফুটে উঠছে। তারপর আমি আবার বললাম, হলুদ, হলুদ রঙটা কিন্তু সবার আগে চোখে পড়ে, জানো তো? যেমন করে আজকে তুমি হলুদ শাড়ি পরেছো আর আমাকে নিজের করে নিয়েছো, আর এখন শুধু আমার চোখ তোমার দিকেই আটকে আছে। তারপর লাস্ট ফুল লাল। ফুলটা উমার হাতে দিয়ে বলতে থাকি, লাল, লাল গোলাপ, এটা হচ্ছে আমার ভালোবাসার রঙ। আমি তোমায় কতটা ভালোবাসি সেটা বোঝানোর জন্য। তারপর আমার এতগুলো কথা বলার পর উমা বলে উঠল, থাকবে তুমি আমার সাথে সারা জীবন? যদি আল্লাহ তাআলা চান তো, তাহলে আমার বাধা নেই। তারপর উমাকে আমি নিজের কোলে করে বিছানায় নিয়ে গেলাম। তারপরে সেটা না হয় নাই বললাম, যদি বলি তো সবাই অসভ্য ভাবে, আর গোপন বিষয় না বলাটাই উত্তম। আপনারা কি বলেন? তারপর উমা ক্লান্ত হয়ে আমার বুকে তার মাথাটা রাখলো। তারপর আমি উমার মাথায় চুল হাত দিয়ে খেলা করতে করতে উমাকে জিজ্ঞাসা করলাম, তুমি যে আমায় ভালোবাসো সেটা তোমার আর আমার ফ্যামিলি কিভাবে জানতে পারলো? না মানে, এটা আমার শুধু জানার ইচ্ছে নয়, আমাদের গল্পটা যারা দেখছেন তাদেরও জানতে ইচ্ছুক। আচ্ছা তাহলে শোনো। তারপর উমার আমার মুখের দিকে একবার তাকিয়ে বলল, তুমি যেদিন অফিস থেকে চলে গেলে তখন আমি কান্না শুরু করে দিই। আর তার আধ ঘন্টা পর আমার আব্বু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চুপি চুপি আমার কেবিনে আসে, কিন্তু ভিতরে এসে তিনি সারপ্রাইজ হয়ে যান, কারণ তখনও আমি কান্না করছিলাম। আর আমার কান্না আব্বু একদমই সহ্য করতে পারেন না, তাই তিনি আমাকে বললেন, কিরে মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কিন্তু আমি ভাবতেই পারিনি আব্বু এভাবে অফিসে আসবে এবং আমার কেবিনে চুপে চুপে আসবে। তাই আমি তাড়াতাড়ি করে চোখের পানি মুছে নিয়ে বলি, কই না তো আব্বু, কিছু হয়নি। না তোর কিছু হয়েছে, সব কিছু খুলে বল আমাকে। তখন আমি দৌড়ে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরে বলি, আব্বু, শুভকে আমি ভালোবাসি, কিন্তু শুভ আজ অফিস এবং আমার চোখের সামনে থেকে চলে গেছে। আব্বু, আমি শুভকে ছাড়া বাঁচবো না। প্লিজ আব্বু, তুমি শুভকে এনে দাও। তুই শান্ত হ মা, আমি দেখছি বিষয়টা। এই বলে আব্বু আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তোমার আব্বুকে সমস্ত ঘটনা বলে। তার ফলস্বরূপ আজ আমি তোমাকে পেয়েছি। তাই তো বলি, আব্বু হঠাৎ সিঙ্গাপুর থেকে বিয়ের বিষয়ে কথা বলছিল কেন? এই কথাগুলো আমি বিড়বিড় করে বললাম। কি ব্যাপার, তুমি বিড়বিড় করছো? না, তেমন কিছু না। আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমাও। তারপর দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। আর সকাল হতেই সব আত্মীয়রা চলে গেল, আর সোমার আব্বু নিয়ে যায়। তারপর সকালে আমার ঘুম ভাঙল উমার ভেজা চুলে। চোখ খুলে দেখি উমা আমার মুখের উপর তার ভেজা চুল দিয়ে নাড়াচাড়া করছে, তাই আমি 2 হাত দিয়ে জড়িয়ে নিলাম উমাকে। কি হচ্ছে কি শুভ? তুমি দেখছো না, আদর করছে। এই মাত্রই গোসল করে এলাম, প্লিজ এখন না। ওকে যাও, তুমি আমাকে ভালোই বাসো না। এই, তুমি কি চাও আমি আবারও গোসল করি? যদি চাও তো করো রোমান্স। উমা এই বলে আমার চোখলেই আমি ওর কপালে একটা চুমু দিই, আর তাতেই উমা বলে ওঠে, ফাজিল একটা, যাও গোসল করে এসো, আমি নাস্তা করে দিচ্ছি। তারপর উমার কথায় বিছানা ছেড়ে চলে গেলাম বাথরুমে, এবং গোসলটা করে বাইরে এসে দেখি উমা আমার আব্বু, আম্মু আর রফিক মামাকে নাস্তা বেড়ে দিচ্ছে। তাই আমিও গিয়ে বসে পড়লাম ডাইনিং টেবিলের চেয়ারে। আম্মু, আমাকে নাস্তা দাও। কিন্তু আম্মু নাস্তা দিতে এগিয়ে এলে আব্বু বলে ওঠে, এখন তো তোর বউ আছে, এবার একটু আমার বউ মানে তোর মাকে ছাড় দে। আমি কি ধরে রাখছিলাম নাকি আগে? আম্মুই তো আমাকে সবসময় খাবার দেবে। আমার কথা শুনে আম্মু সহ সকলেই আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা আপু, তুমি শুভকে খাবার দাও। তারপর আম্মু এসে আমার প্লেটে খাবার দিল, আর খাবারের মাঝখানে হঠাৎ আব্বু বলে উঠল, শুভ, তুই বৌমাকে নিয়ে হানিমুনে যাবি না? শোনো আব্বু, ওসব হানিমুন টানিমুন শুধু ফিল্মে হয়, বাস্তব জীবনে নয়, তাই আমিও যাব না। আমার এ কথায় আব্বু আর কিছু বলল না। তারপর খাওয়া দাওয়া শেষ হলে আমি আবার রুমে এসে শুয়ে পড়ি। আর তার কিছুক্ষণ পর উমা কাজটা শেষ করে চলে এসে আমার বুকে রাতের মতো মাথা রেখে শুয়ে পড়লো। তাই আমি বুঝতে পারলাম উমা কিছু বলবে। তুমি কি কিছু বলবে? তোমার নাম কিন্তু অফিসের খাতা থেকে বাদ দেয়নি, তুমি চাইলে অফিস করতে পারো, আর না করলে সমস্যা নাই। আচ্ছা, ওসব ভেবে দেখবো। তারপর আমি আর উমা ঘুমিয়ে গেলাম। তারপর বিকেলের দিকে ঘুম হঠাৎ ভেঙে গেলে দেখি পাশে উমা নেই, আর চেয়ে দেখি ড্রেসিং টেবিলে উমা সাজুগুজু করছে। তাই আমি শুয়ে শুয়ে এক মাথায় নিচে দিয়ে বললাম, কোথাও কি যাচ্ছ তুমি? আব্বু আম্মু সময় এসেছে আমাদের নিয়ে যেতে।
আমি তো যেতে পারবো না, তোমার ইচ্ছে হলে তুমি যেতে পারো। আর তখন উমা দাঁড়িয়ে যা বলে তাতে আমি উমা আর আমার খালাতো বোনের মধ্যে অনেক তফাৎ খুঁজে পাই। কারণ উমা আমাকে বলল, আমিও তোমার ছাড়া কোথাও যাব না। আচ্ছা উমা, তুমি কি সেই আগের উমা নাকি অন্য কেউ? না তো, আমি উমা নই, আমি হচ্ছে তোমার ওয়াইফ। তারপর আর কোনো কথা বাড়লাম না আমি। খালা খালু সহ সোমা চলে গেল সন্ধ্যার দিকে তাদের বাসায়। আর আমি সত্যি দেখলাম উমাও গেল না। ওর আম্মু একবার জিজ্ঞাসা করেছিল যে কেন যাবে না। তার উত্তর হিসাবে উমাও বলে দিয়েছে যে অন্য কোনো দিন যাবে। আর তার পরের দিন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে উমাকে জাগিয়ে না দিয়েই অফিসে চলে গেলাম। কারণ ও জাগলে হয়তো আর অফিসে যেতে দিত না পাগলিটা। তারপর হেঁটে হেঁটে অফিসে চলে এলাম। অফিসে গিয়ে সোজা আমার কক্ষে চলে এলাম। অফিসের লোকেরাও কানাকানি করলো যে বিয়ের একদিন পরেই স্যার বাসা ছেড়ে অফিসে চলে এসেছে। কয়েকজনেরাও তো এটাও বলেছে যে হয়তো ম্যাম তাকে খুব করে জ্বালাতন করেছে 2 দিনে, তাই বাধ্য হয়ে অফিসেই চলে এসেছে। কিন্তু আমি তাদের কথায় কান না দিয়ে আমার সেই আগের ফাইলটা কমপ্লিট করতে লাগলাম। তারপর কিছুক্ষণ পর আসিফ ভাই চলে এলো আর তার সিটে বসে আমাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার শুভ সাহেব, কেমন কাটলো বিয়ের দিন? হই মিয়া, আমাকে সাহেব বলেন কেন? আরে ভাই চেতেন কেন? ম্যামের বাবা পটল তুললেই তো এরপর আপনি তো সাহেব হবেন। আচ্ছা আসিফ ভাই, পটল কি? আরে ভাই সেটাও বোঝেন না? পটল হলো উপরে যাওয়ার টিকিট। ও আচ্ছা, সেটা পরের কথা। আর বিয়ের দিন খুব ভালো কাটছিল, যা বলে আপনাকে বোঝাতে পারবো না। আচ্ছা তাহলে তো খুবই ভালো। আগের সেই ফাইলটা নাকি এটা? হ্যাঁ আসিফ ভাই, ঠিকই ধরেছেন। ওকে, কাজে তাহলে আর ডিস্টার্ব করবো না, আপনি কাজ করুন। তারপর আমি নিজের কাজে মনোযোগ দিলাম। আর সেই দিন 5 ভাগ কাজের 1 ভাগ করে ফাইলটার সাথে বাসায় নিয়ে এলাম। তারপর বাসায় এসে কলিং বেলে চাপলাম। আর তার 2 সেকেন্ড পরেই উমা এসে দরজা খুলে দিল এবং একসাথে কয়েকটা প্রশ্ন ছুঁড়ে দিল আমার দিকে। সারাদিন কইছিলা ফোন কেন বন্ধ, আমাকে বলে যাওনি কেন? আমি কত চিন্তা করছি তুমি জানো? আমি উমার সাইড কাটিয়ে রুমে চলে এসে ফাইলটা বিছানায় রেখে শার্টের বোতামটা খুলে ফেললাম। আর ওদিকে উমার দরজাটা বন্ধ করে রুমে এলো। দুপুরে কিছু খেয়েছো? আগে আমার কথার উত্তর দাও, তারপর বলছি। অফিসে গেছিলাম আর ফোনটা বন্ধ রেখেছি। তার কারণ হলো সবার জীবনের গল্পের মতো যদি আমি ফোনটা খুলে রাখতাম তাহলে অফিসে থাকা লোকগুলো ভাবতো প্রথম প্রথম বিয়ে হয়েছে তো তাই ফোন করছো। তাছাড়া আমি সবার মতো তো আর তোমাকে আমার গল্পটা বানাতে চাই না, তাই ফোনটা বন্ধ করে রাখছি। সেটা না হয় হলো, কিন্তু সকালে তো আমি বলে যেতে পারতে। তখন যদি আমি তোমাকে জাগিয়ে তুলি আর তুমি আমার অফিসে যেতে না দাও, তাই তুলিনি। আর কখনো এমন করবে না শুভ, প্লিজ। উমার কাণ্ড দেখে আমি বিছানায় বসা দেখে হাত দিয়ে উমাকে বিছানায় তুললাম। ঠিক আছে, তবে একটা শর্তে। কি শর্ত? আমি অফিসে থাকাকালীন একবারও আমাকে ফোন দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, দিব না। আর শুনছো, সকাল থেকে আমি তোমার চিন্তায় কিছু খাইনি, তাই এখন খুব খিদে পেয়েছে। উমার এত খিদে লাগছে তাই কথাটা বলেই ফেললো। তাহলে চলো আজ না হয় আমরা দুজন কোনো রেস্টুরেন্টে যাই। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আর উমা আব্বু আম্মুকে বলে বেরিয়ে পড়লাম। আর রাস্তায় আমি উমাকে বলেও রিক্সাতে ওঠাতে পারিনি, ওরা কি হেঁটে হেঁটে যাবে, তাই কি আর করার। উমার সাথে কথা বলতে বলতে চলতে লাগলাম। আমরা দুজন হাঁটছি। তখন আসিফ ভাইকে একটা মেয়ের সঙ্গে হাঁটতে দেখে আমরা দুজনেই আসিফ ভাইয়ের সামনে গিয়ে দেখতে পাই, আরে এটা তো উমাদের অফিসের ম্যানেজমেন্টের মেয়েটা, আর তার নাম তুলি। তারা আমাদের দেখে ভূত দেখার মতো চেয়ে থাকলো দুজনেই। কী ব্যাপার আসিফ ভাই, তুলি ম্যাডামের সাথে কই যাচ্ছেন? না মানে একটু সামনেই। তার সামনে কোথায়? একটা নতুন মুভি রিলিজ হয়েছে, সেটাই দেখতে। আচ্ছা যান। আর হ্যাঁ, বিয়েটা করে নিন তাড়াতাড়ি, তা না হলে পরে তুলি ম্যাডামের বিপদ হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই, আসি। তারপর আমি আর উমা ওদের সাইড দিলাম, ওরা চলে গেল। আর আমি উমাকে নিয়ে পাশের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাসায় চলে এলাম। তারপর আমাদের এভাবেই কয়েকদিন চলে গেল। আর আজ সকালবেলায় আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখন উমা আমাকে বলল, তোমার অফিসে যেতে খুব কষ্ট হয় তাই না? হঠাৎ এ কথা বলছো কেন? কারণ আব্বু তোমাকে একটা বাইক গিফট করতে চাচ্ছে, তাই তুমি প্লিজ না করো না। শোনো উমা, আমি খালুর কাছ থেকে কিছু নিতে পারবো না, তাকে বলে দিও আমি টাকা জোগাড় করে নিজেই কিনে নেব। তুমি রেগে যাচ্ছ কেন? আমি না করে দিব, ওকে? তারপর আমি উমার কপালে একটা চুমু দিয়ে কমপ্লিট ফাইলটা হাতে নিয়ে বেরিয়ে অফিসে চলে গেলাম। আর অফিসের বসের কেবিনে ফাইলটা জমা দিয়ে আমার কেবিনে সে ল্যাপটপের ভিতরে কিছু কাজ করতে লাগলাম। তারপর কিছুক্ষণ কাজ করার পর বস তার রুমে আমাকে ডাকলো, তাই আমিও কাজ ছেড়ে উঠে তার কেবিনে চলে গেলাম
এখন আসিফ ভাই অফিসের বস, আর তাই আমি বসের রুমে গিয়ে চেয়ারে বসে পড়লাম। শুনুন মিস্টার শুভ, ফাইলটার সব কিছু ঠিকঠাক আছে, তবে তবে কি আসিফ ভাই? এই নিন আপনার প্রমোশন লেটার। এই বলেই আসিফ ভাই আমার দিকে একটা খাম এগিয়ে দিল, আর আমি তো মহা খুশি। তাই আমি সেটা নিয়ে একটা উমার জন্য গিফট নিয়ে বাসায় চলে এলাম। তারপর গিফটটা নিচে রেখে উমার চোখ বন্ধ করে তাকে নিয়ে এলাম সেখানে, আর গিফটটার কাছে উমাকে এনে ওর চোখের বাঁধনটা খুলে দিলাম। তারপর উমা গিফটটা দেখে ওর মুখে হাত দিয়ে বলল, ও মা, এটা তো একটা পাই। আর এটা তোমার জন্য। তখন তুমি কষ্ট পেয়েছো আমি মানা করাই, তাই না? না 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 শুভ, আমি কষ্ট পাইনি। তারপর উমাকে সাথে করে নিয়ে বাইকে অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম, আর এখন আমাদের এভাবেই অনেকগুলো দিন কেটে গেল। তাছাড়া এর মধ্যে আব্বু আবারও সিঙ্গাপুর চলে গেছেন, আর সোমা প্রায় আমাদের বাসায় ওর বোনের জন্য আসে। রফিক মামারও এর মধ্যে একটা রেস্টুরেন্টের ম্যানেজার নিয়োগে চাকরি হয়ে যায়, আর তার জন্যও আম্মু মেয়ে দেখছে। তারপর একদিন অফিসে বসে নিয়মিত কাজ করছি, তখন উমা আমায় ফোন করলো, কিন্তু আমি ফোনটা রিসিভ করলাম না, বরং ফোনটা অফ করে দিলাম। আর আমি উমাকে আগেই বলে দিয়েছিলাম অফিস টাইমে কখনো কল করা যাবে না, তাই আমি ফোনটা অফ করে কাজে মনোযোগ দিলাম। তারপর অফিস শেষ হলে কয়েকটা গোলাপ নিয়ে বাসায় চলে এলাম, কিন্তু রুমে গিয়ে উমাকে দেখতে পেলাম না। তাই আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু বলে দিল ছাদে গেছে। তাই আমিও গোলাপ নিয়ে ছাদে চলে এলাম, কিন্তু ছাদে এসে দেখি উমা রাতের তারাতের দিকে তাকিয়ে আছে। তাই আমি গিয়ে উমাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম, আর তখন উমা আমাকে বলল, শোনো না, আজ তোমার জন্য একটা সুখবর আছে। আচ্ছা, কি সুখবর মহারানী? আমাদের বেবি আসছে। তারপর আমি উমাকে সামনের দিক করে বললাম, তুমি সত্যি বলছো আমি বাবা হব? সত্যি। আচ্ছা, তোমার ছেলে বাবু পছন্দ নাকি মেয়ে বাবু? তোমার যেটা পছন্দ আমারও সেটাই পছন্দ মহারানী। কিন্তু আমার তো ছেলে বাবু পছন্দ। আমার তো মেয়ে বাবু চাই। কিন্তু তুমি যে বললে আমার যেটা পছন্দ সেটা তোমারও পছন্দ। আমি মনে করেছিলাম তুমিও মেয়ে বাবু চাও, তাই বলছিলাম। কিন্তু আমার তো ছেলে বাবুই চাই। এভাবেই উমা আর আমাদের মধ্যে তর্কাতর্কি হতে লাগলো, আর তখন হঠাৎ করেই আমার মুখ পুষকে বেরিয়ে আসলো, যদি মেয়ে বাবু না হয় তাহলে আমি তোমাকে তালাক দেব। হায় হায়, এটা আমি কি বললাম? তারপর উমা কাঁদো কাঁদো গলায় পড়লো, আর যদি মেয়ে বাবু হয় তাহলে আমিও তোমায় তালাক দেব। তারপর উমা চলে গেলে আমি সেখানেই বসার বেঞ্চে বসে পড়ি, আর আমার হাতে থাকা গোলাপগুলো পাশেই রেখে দিলাম। আর অন্যদিকে উমা গিয়ে আম্মুকে সব কিছু বলে তার রুমে চলে গেল, এবং আম্মু আমার কাছেই চলে এলো। তাই আমি আম্মুকে দেখে উঠে পড়লাম, আর তখন আম্মু বেঞ্চেটা এসে বলতে রাখলো, তুই উমার সাথে এটা একদমই ঠিক করলি না। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। শোন, ছেলে বা মেয়ে হওয়াটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে তোদের সন্তানটা যেন দুনিয়াতে ভালোভাবে সুস্থভাবে আসুক, এটাই উপরওয়ালার কাছে কামনা কর। আমি আম্মুর কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম, এবং আম্মুর কথাগুলো কলিজায় এসে এঁকে গেল। এটা তুচ্ছ কথা একদমই নয়, এটাই হচ্ছে সবচেয়ে সেরা কথা। তাই আমি আম্মুকে বললাম, জি আম্মু। আর হ্যাঁ, ভুলটা যখন তুই আগে করেছিস তাই উমার কাছে গিয়ে তুই সরি বলবি। তারপর আমি আম্মুর কথা মতো যেতে লাগলাম, আর তখন আম্মু আবারও ডাক দিয়ে বলল, এটা নিশ্চয়ই উমার জন্য এনেছিস, তাই না? আম্মু তার পাশে থাকা ফুলগুলো হাতে নিয়ে বলল, আম্মু। তাহলে এটা না নিয়ে কোথায় যাচ্ছিস? তারপর আমি আম্মুর হাত থেকে ফুলগুলো নিয়ে নিজের রুমে চলে এলাম, আর রুমে এসে দেখি উমা বিছানায় জড়সড় হয়ে কাঁদছে। তারপর উমা আমাকে দেখে তার হাত দিয়ে চোখগুলো মুছে নিল, আর আমি উমার কাছে গিয়ে বললাম, শোনো না জান, আই এম সরি, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। কিন্তু উমা কোনো কথা বলল না, আবারও উল্টো দিকে বসলো। তাই আমি বিছানায় উঠে ওর মুখটা দু হাত দিয়ে ধরে দেখি চোখগুলো লাল টমেটোর মতো লাল হয়ে গেছে। আচ্ছা, আল্লাহ আমাদের ছেলে বা মেয়ে সন্তান দেয়, আমরা একজনকে না চেয়ে চাইবো আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানটাকে সুস্থভাবে দুনিয়াতে আনেন, সেটা ছেলে মেয়ে হোক না কেন, দুটাতেই আমরা খুশি। তুমি সত্যি বলছো? সত্যি। এরপর এভাবেই আমাদের জীবন কাটতে লাগলো, আর তারপর আমাদের টুইন বেবি হলো, তাও আবার যমজ, একজন ছেলে আর একজন মেয়ে। তাই এখন আমাদের পরিবারের সবাই অনেক হ্যাপি হলাম, আর আপনারা দোয়া করবেন আমাদের ছেলে এবং মেয়ের জন্য। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটিতে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন, আর আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিবেন। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।